হ্যাঁ, ব্যাপারটা কি জানো তো? শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। মানে তুমি বড় নোট পড়ো বা পরীক্ষার পারপাসে যাই পড়ো না কেন, মানে পড়াশোনাটা এমন ভাবে করা উচিত যাতে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে এমসিকিউ থাকলেও তুমি সেটাকেও অ্যাটেন্ড করতে পারছো। তোমাকে তো আর বড় নোটের মধ্যে তো আর ফিজিক্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, ঠিক আছে? এমসিকিউর একটা চ্যালেঞ্জ আছে, সেটা কিরকম টাইম বাউন্ড একটা চ্যালেঞ্জ, আমি মানছি টাইমটা তোমার টাইমের মধ্যে করতে হবে। সব অ্যাটেম্প করা যাবে না, যেখানে একটু সন্দেহ দেখবো সঙ্গে সঙ্গে সেটাকে সেরে পরেরটায় চলে যাবো, এটা নিয়ম এমসিকিউ। আর থার্ড অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে সেটা সবচেয়ে, যে তুমি বড় কোশ্চেন পড়লেও এমসিকিউ কিন্তু তোমার কনসেপ্টটাকে খুব চ্যালেঞ্জ করে। যে তোমার কনসেপ্টটা দেখো, আমি যে দুটো পরীক্ষা নিয়েছি, অনেকে দাউনি বা নেহা দিয়েছে পরীক্ষা, ওখানে তুমি বুঝতে পারছো যে কনসেপচুয়াল কিছু কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকবেই, ক্যালকুলেশন বেসডও থাকবে আর কনসেপচুয়ালও থাকবে। সুতরাং দুটোই কিন্তু এমসিকিউ তোমাকে চ্যালেঞ্জ করে উইদিন গিভেন টাইম। তাই বড় কোশ্চেন ওই লেটাস কনসিডার বা কিছু এসব না থাকলেও ঠিক আছে, কিন্তু এটা কিন্তু বেশি চ্যালেঞ্জিং, এটা এটা বেশি সাইন্টিফিক ব্যাপার। আর তুমি তো জানো যে নেট হোক গেট হোক সব জায়গাতেই তো এমসিকিউ না। তোমাকে তো একটু এটাকে মানে আহ, একদিক দিয়ে ভালো বলবো আমি, যে তোমাকে এটা এই প্ল্যাটফর্মটা তুমি পাচ্ছ ফর দ্য আপকামিং ফিউচার। তোমাকে তো শেষ পর্যন্ত এমসিকিউ তে বসতেই হবে। তুমি কতদিন আর বড় কোশ্চেন চালিয়ে রাখবে বলো? আজকে যদি থার্ড ইয়ার তোমার শেষ হয়ে যায়, যখনই তুমি কম্পিটিটিভ পরীক্ষায় বসছো, ইউ হ্যাভ টু ফেস দ্য এমসিকিউ, চাও বা না চাও, কিছু করার নেই তোমার ওখানে। তাহলে একদিক দিয়ে তোমার তো এটা তো বেটার, যদি কোথাও এমসিকিউ তোমার ইউনিভার্সিটি স্টার্ট করে, সো দ্যাট ইজ এ বিগ অ্যাডভান্টেজ ফর ইউ আমার মনে হয়। অন্য সময় শুরু হতো না, এখন বাধ্য হয়ে শুরু যদি হয়, ও ভালো তো, সেটা গুড সাইন। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ব্যাপারটা হলো কোশ্চেন, এটা যদি অল ওয়েস্ট বেঙ্গল বেসিসে বা অল ইন্ডিয়া বেসিসে হয় তাও একটা কথা, কিন্তু শুধুমাত্র আমাদের ইউনিভার্সিটি করলে আমাদের মার্কসটা কমে যাবে, কারণ কিছুটা নেগেটিভ মার্কিং যদি হ্যাঁ, থাকে। কিন্তু তোমার মার্কস এর পরে যখন তুমি, আমি বলছি তোমাকে যতদূর আমি আমি যা কথা হয় যাদবপুরে বা অন্য কোথাও যা কথা হয় স্যারদের সঙ্গে আমার, এর পরের এই রিজিএমের পরে যে ভর্তিটা হবে না, সেখানে অন দা বেসিস এরকম মার্কস দেখা হবে না তোমাকে, সেই ওখানে গিয়ে কম্পিটিটিভ পরীক্ষা বা কিছু তোমার পরীক্ষা নেওয়া হবে। সে তো অবশ্যই। এটা অবশ্যই ঠিক আছে। মানে তোমাকে কোনোদিন এমসিকিউর মার্কস দেখে ওটা দিয়ে এইবারের পরীক্ষাতে জাজ করা হবেই না। ওভারঅল ইন্ডিয়াতে যদি কোনো জায়গায় তুমি ভর্তি হতে চাও, তোমার এই বছরের থার্ড ইয়ারের মার্কস কোথাও দেখা হবে, আমি বলে দিচ্ছি এটা, এটা মেনে নাও, টেক ইট ফর গ্রান্টেড মোটামুটি। ঠিক আছে, ওই চিন্তাটা মাথা থেকে অত টেনশন করো না। কিন্তু তার সঙ্গে এটাও ঠিক যে পজিটিভ দিকটা দেখো, তোমার হাতে তো সবকিছু নেই, তাই না? তো যেটা তুমি পাচ্ছ যখন, টেক ইট দ্য পজিটিভ সাইড অফ দ্যাট থিং। আর কি, আমি তো এইটুকুনি বলতে পারি, আর তো কিছু না, আমার হাতে তো সব নেই। তাহলে কি আমরা ডিসকাসটা শুরু করতে পারি? হ্যাঁ স্যার। তোমরা অনেকে প্রথমে আমাকে বলেছিলে বা অনেক বলছিল, বা তমোজিৎ পরীক্ষা হতে দাও, তমোজিৎ মনে হয় পরীক্ষা দাওনি না? স্যার আমি ক্লাসিক্যাল মেকানিক্সটা আমার হয়নি স্যার। হয়নি, হ্যাঁ। কে জয়েন করেছে স্যার সায়ক? আমি তো আমি পাইনি, মানে আমাকে দেখাচ্ছে যে ক্লাস ক্লাসটা নেই ওটা। আচ্ছা, আমি আবার, হ্যাঁ শোনো, আমি আবার পাঠাবো তোমাদের, হ্যাঁ, রিকোয়েস্টটা আমাকে একবার তুমি জানিও মেলে, আমি আবার পাঠিয়ে দেবো আজকেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নতুন কেউ জয়েন করলে, সায়ক কি শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভালো আছো তো? হ্যাঁ স্যার, ভালো আছি। হ্যাঁ, পড়াশোনা পড়াশোনা করছো একটু বাড়িতে? হ্যাঁ, সেরকম হচ্ছে না স্যার, শুরু করতে হবে। বুঝতে পারছি। এতদিন পড়িনি স্যার। না, একটু একটু পড়ো কিন্তু, হ্যাঁ, কারণ কি যে হবে কি না, তুমি ফিজিক্স, আমি জানি পরীক্ষা না হলে পরে পড়ানোটা একটা ইয়ে থেকেই যায়, কিন্তু হ্যাঁ স্যার, এই শীতে ঠিক অ্যাজ হচ্ছে এ না। অ্যাজ এ ইয়ে জয়ব্রত বলছে জয়েন হতে পারছে না, দেখো কন্ট্যাক্ট করে ওর সঙ্গে। হ্যাঁ, ওর নাকি স্যার নেটের সমস্যা নাকি। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারি নেটের সব জায়গাতে একরকম ইয়ে নেই, যাই হোক। ঠিক আছে, আমি আমি একটু বেসিকটা একটু ডিসকাস করে দিই, কারণ আমাকে এটা অনেক এই প্রশ্নটা রেখেছিল যে ইনিশিয়ালটা একটু কথাবার্তা বলা, যে যেহেতু ক্লাসিক্যাল, আমি জানি ক্লাসিক্যাল, হোয়াট ইজ ক্লাসিক্যাল, কেন করছি আমরা মেকানিক্স, মানে আমি ক্লাসে অনেকবার বলেছিলাম যে মেকানিক্স বেসিক্যালি মানেটা কি, যে স্টাডি অফ মোশন। আর ক্লাসিক্যাল বলতে আমাকে সোজা কথা বোঝাচ্ছে হচ্ছে ম্যাক্রোস্কোপিক। কারণ অ্যাকচুয়াল ক্লাসিক্যাল বলতে ম্যাক্রোস্কোপিক বোঝায় না, ক্লাসিক্যাল বলতে বোঝায় যেটা খুব প্রাচীন কাল থেকে চলে আসছে। এখন প্রাচীনকালে বা যখন নিউটন বা কোপার্নিকাস, গ্যালিলিও এরা সব ছিল, তখন ওরা মেনলি চোখের সামনে যা দেখছে তাকে নিয়ে ডিসকাস করছিল। সে ধরো তুমি বাস বলো, ট্রাম বলো, ট্রাক বলো, বা আকাশের প্ল্যানেট, সান, মুন, এসবের কথাই বলো না কেন, তো এগুলো তো ইন জেনারেল খুব
একটা অবজার্ভ জিনিস, চোখে দেখা যায় বড় বড় জিনিস। তাই পরবর্তীকালে যখন এটাকে সামারাইজ করা হলো এই মেকানিক্সটাকে, এদের মেকানিক্সটাকে, আমার তোমার বাস, ট্রাম, সূর্য, তারা, চাঁদ, তাদের যে মেকানিক্স, তাদের যে স্টাডি অফ মোশন, যেহেতু তারা সাইজে বড় তাই তাদেরকে নাম দেওয়া হলো ম্যাক্রোস্কোপিক মেকানিক্স। আর হিস্টোরিক্যালি যেহেতু অনেক দিন থেকে পড়া হচ্ছে তাই এটার নাম দেওয়া হয়েছিল ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল মানে হচ্ছে যেটা একদম বহু প্রাচীন কাল থেকে চলে আসছে। যে জয়েন করছে আমি বুঝতে পারছি WN এত সব নাম্বার দিয়ে আমি নেবই না এরকম আননোন পার্সন, কাউকে কিছু করার নেই সিকিউরিটি ইস্যুর জন্য। এনিওয়ে, এখন স্টাডি অফ মোশন কথাটার মানে কি? দেখো, যখন তুমি কোনো মোশন স্টাডি করছো তোমার কাছে প্রথমেই দরকার হচ্ছে, তোমার জানা দরকার এটাই যে মোশনটা হয়েছে কোন রাস্তা দিয়ে। তার মানে কোথা থেকে ও স্টার্ট করছে আর কোথাও গিয়ে পড়ছে। তার মানে আমার একটা সোর্স পয়েন্ট আছে আর একটা সিঙ্ক পয়েন্ট আছে। এইবার সোর্স থেকে সিঙ্কে ও যাবে, মানে পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করলো, ও তার গন্তব্যস্থলে জায়গাটায় পৌঁছে গেল। এবার সে কোন রাস্তা দিয়ে গেছে, এটা গেল পুরো একটা প্রেসক্রিপশন, মেকানিক্স ডিসকাস করা। এটা মানেই কিন্তু স্টাডি অফ মোশন। তার মানে স্টার্টিং পয়েন্ট জানো মানে তুমি ইনিশিয়াল কন্ডিশনটা জানো। সো সাবজেক্ট টু দিস ইনিশিয়াল কন্ডিশন তোমার হাতে একটা সার্টেন ইকুয়েশন থাকতে হবে যেটাকে সলভ করলে তুমি এই রাস্তাটা জানতে পারবে। তার মানে ফাইনালি সে কোথায় গিয়ে পড়বে তোমাকে জানতে হবে। তার মানে ইনিশিয়াল কন্ডিশন শুধু জানলেই হবে না, তোমার সাথে সাথে দরকার কি একটা ইকুয়েশন অফ মোশন যেটাকে তোমাকে সলভ করতে হবে। এবার ইকুয়েশন অফ মোশন সলভ করা মানে কি? সলভ করলে তুমি যেটা পাবে বা তোমার যেটা পেতে হবে, যে কোনো মেকানিক্স এর এটাই উদ্দেশ্য যে তোমাকে পজিশনকে পেতে হবে অ্যাজ এ ফাংশন অফ টাইম। এটা বোঝা যাচ্ছে? সবাই একবার হ্যাঁ বা না বলো তো। স্যার হ্যাঁ, মন দিয়ে ভালো করে, আমি অনেকবার ডিসকাস হয়েছে, এখন ম্যাচিওরড হয়েছে, এটা বুঝে নাও। কলেজ হোক বা না হোক, ক্লাস, তোমাকে যদি ফিজিক্স নিয়ে, ফিজিক্স যে তোমার ট্যাগ লাইনে আছে, এবার যদি অনলাইনে কোনো ইন্টারভিউ হয় তোমাকে এইভাবেই কিন্তু বোঝাতে হবে। তো মেকানিক্স মানে কি? স্টাডি অফ মোশন। স্টাডি অফ মোশন মানে কি? ইনিশিয়াল কিছু কন্ডিশন আছে, মানে কোথায় ছিল, আমি ইনিশিয়াল কন্ডিশনটা আরো ডিটেলসে পরে বলছি। সোজা কথা, ইনিশিয়াল কিছু কন্ডিশন যদি থাকে তাহলে সে কোন রাস্তা দিয়ে গিয়ে কোথায় গিয়ে কোন সময় কোথায় থাকবে সেটা জানাটাই হচ্ছে স্টাডি অফ মোশন। সো টেকনিক্যালি স্পিকিং, ইউ নিড সাম ইকুয়েশন, যে ইকুয়েশনটা তোমাকে সলভ করলে পরে ওই রাস্তাটা, ওই পাথটা বা লোকাসটা, টেকনিক্যালি আরো বলতে গেলে, বা ট্র্যাজেক্টরিটা তুমি জানতে পারবে, যেটাকে আমরা সহজ সরল ভাষায় পাথ বলি। কোন রাস্তা দিয়ে সে গেছে, কিরকম দেখতে, স্ট্রেট লাইন, প্যারাবোলা, হাইপারবোলা, হোয়াট এভার মেবি, গিয়ে ও কোথায় গিয়ে পড়লো, কোথায় গিয়ে পড়ছে সেটাও ইম্পর্টেন্ট। কারণ তুমি সব তো আর গুলো মাপছো উইথ রেসপেক্ট টু সাম অরিজিন। তুমি যখন কোথায় আছে তুমি জানো, যে ধরো শিলিগুড়িতে আছে, এখন 10:30 বাজে, এবার সে কোথায় গিয়ে পড়বে 12টার সময় বা 1টার সময়, কলকাতা নাকি মালদায় গিয়ে, সে কোথায়, ব্যাপারটা ইম্পর্টেন্ট। এখন কথা হলো গিয়ে পড়বে কেন, ওখানে যাবে কেন? হ্যাঁ, যাবে কারণ, এই কথাটা খুব সত্যি, কারণ তখনই চলে আসে আমাদের কাছে হচ্ছে যে স্টাডিটা উনি যিনি করেছিলেন, আমরা সবাই জানি বেসিক স্টাডি গুলা বা বেসিক ল অফ মোশন রিগার্ডিং দ্য ম্যাক্রোস্কোপিক অর অবজার্ভড পার্টিকেলস, সেটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। আমরা ছোটবেলা থেকে এটা পড়ে এসেছি। এখন দেখো, নিউটনিয়ান মেকানিক্স পড়তে গেলে আমার না বেসিক কতগুলো, জয়ব্রত চেষ্টা করছে জয়েন করা, দেখি। নিউটনিয়ান মেকানিক্স পড়তে গেলে আমার বেসিক কতগুলো অ্যাজাম্পশন আমাদেরকে মনে রাখতে। নিউটন কিন্তু অ্যাজাম্পশন গুলো বলেনি মুখে, নিউটন নিজের মতো করে মেকানিক্স ডিসকাস করে গেছিল। জয়ব্রত, দেখি কানেক্ট করছে একবার। কি জয়ব্রত শোনা যাচ্ছে? জয়ব্রত শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, অল্প বাবা, তো অনেকদিন পর দেখলাম। আমাকে দেখতে পাচ্ছিস তো নাকি? না, আমাকে দেখা যাবে না, বোর্ডটা সামনে আছে অবশ্য। আমি পরে দেখা দিচ্ছি, ঠিক আছে? বোর্ড দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই মিউটটা রাখ। ভিডিও, একটা কথা সবাইকে বলছি, সবাই তোমাদের নিজেদের না ভিডিওটা অন রাখো। আমাকে না দেখতে পেলে একটু অসুবিধা হয়। তোমরা সবাই ভিডিওটা অন রাখো, অডিওটা অফ রাখো প্রত্যেকেই। অডিওটা মিউট করে দাও, যখন বলবো তখন অডিও, হ্যাঁ ভিডিও অন রাখো, নো প্রবলেম। দেখলে আমার সুবিধাও হয়, একদম ব্ল্যাক কেমন লাগছে দেখতে। আচ্ছা, আমি আবার বলছি,
উই আর স্টাডিং ম্যাক্রোস্কোপিক মেকানিক্স, বড় বড় অবজেক্টের। তার বেসিক প্রেসক্রিপশনটা, মেকানিক্স মানে আমি কি বললাম তাহলে, কোথায় শুরু করেছিল ইনিশিয়াল কন্ডিশনটা আমি জানি, কোথায় গিয়ে পড়বে আমাকে সেটা জানতে হবে। এটা জানা মানে কোন রাস্তা দিয়ে গেছে সেই রাস্তাটার শেপটা আমাকে জানতে হবে, তার মানে হচ্ছে লোকাসটা জানতে হবে বা ট্র্যাজেক্টরিটা জানতে হবে। এখন সেটা জানা মানে কি, আমাকে প্লট করতে হবে এই পজিশন ভেক্টরটা অফ দ্যাট করেসপন্ডিং পার্টিকেল উইথ এ ফাংশন অফ টাইম। বিভিন্ন সময় সে কোথায় কোথায় আছে সেটাকে প্লট করব, জয়েন করলে পরে আমি রাস্তাটা পেয়ে যাব। এটা বেসিক প্রেসক্রিপশন। কিন্তু সেটাকে জানতে গেলে আর এজ এ ফাংশন অফ টাইম, এবার বনমিতা আসছে। শিলিগুড়ি কি নেটওয়ার্ক খারাপ নাকি? আস্তে আস্তে জয়েন হচ্ছে দেখতে পাচ্ছি। কিন্তু সেটাকে তোমাকে যদি জানতে হয় পজিশন এজ এ ফাংশন অফ টাইম, ইউ নিড সাম ইকুয়েশন। তোমাকে একটা ইকুয়েশন পেতে হবে হাতে, যাকে সলভ করলে তুমি এটা পেতে পারো। সেই ইকুয়েশনটাই আমাদের ক্ষেত্রে বা ম্যাক্রোস্কোপিক মেকানিক্সে প্রথম কে প্রেসক্রাইব করেছিল না, নিউটন। আর আমরা সবাই ছোটবেলা থেকে জানি যে দেয়ার আর সার্টেন লস বা দেয়ার আর সার্টেন রুলস অফ, আমি রুলস কথাটা ইউজ করছি আরো বেশি করে, লসটা তো সবাই 9-10-এ পড়েছে, আমি লস হিসেবে কথাগুলো বলবো না। নিউটনিয়ান মেকানিক্স পড়তে গেলে ইউ নিড সাম বেসিক রুলস ইউ নিড টু ফলো। রুল নাম্বার 1টা কি, এটা আমি একটু মুখে বলে দিই, খুব ইম্পর্টেন্ট কথাবার্তাগুলো। যে সিস্টেম বা যে পার্টিকেল আমি পড়বো, সেটা ম্যাক্রোস্কোপিক তো আগে আমি বলে দিলাম, দেখতে বড়, সাইজে বড়, সূর্য, তারা, চাঁদ অবশ্যই, তার সঙ্গে সঙ্গে বাস, ট্রাম, ট্রাক, চোখে যেগুলো দেখা যায় সেগুলোই ম্যাক্রোস্কোপিক। কিন্তু তুমি চোখে দেখতে পেলে বলেই যে তুমি সবসময় কি একটা দেখছো আকাশে সূর্য আছে, তুমি কি সূর্যের কাছে গিয়ে স্টাডি করবে? তা তো হয় না, তোমাকে ঘরে বসে স্টাডিটা করতে হবে। তাই তোমাকে সূর্যটাকে তো খাতায় এঁকে ফেলতে হবে ছবির মতো করে। তার মানে তোমাকে প্রথমে যেটা অ্যাজিউম করতে হবে যে উই হ্যাভ টু অ্যাজিউম অল দ্য ম্যাক্রোস্কোপিক পার্টিকেলস অ্যাজ এ পয়েন্ট পার্টিকেল। খাতা পেন হাতে রাখিস কিন্তু, এটাকে লিখে রাখিস। অ্যাজাম্পশন অফ নিউটনিয়ান মেকানিক্স, ভীষণ ইম্পর্টেন্ট এই কথাটা, কনসেপ্টটা। প্রথম অ্যাজাম্পশনটা কি, এভরি হোয়াটএভার ম্যাক্রোস্কোপিক তো বটেই, বাট অল দ্য পার্টিকেল শুড বি পয়েন্ট পার্টিকেল। এই কথাটা মানে কি, মানে কিন্তু তারা ছোট হয়ে গেল না, মানেটা এটাই যে তুমি যদি ছবি আঁকো আর 3টে কোঅর্ডিনেট সিস্টেম ড্র করো, তাহলে তুমি ওই বাস বা ট্রাম বা সূর্য বা চাঁদকে তুমি ওই কোঅর্ডিনেট সিস্টেমটার মধ্যে কোনো একটা সময়ে জাস্ট একটা পয়েন্ট দিয়ে লোকেট করতে পারবে। বোঝা যাচ্ছে কি বলছি? অডিওটা অন করে শুধু হ্যাঁ বলিস বা না বলিস। হ্যাঁ স্যার। পয়েন্ট পার্টিকেল মানে এটাই, ছোট হয়ে গেল না কিন্তু, জাস্ট কোনো একটা টাইমে তার পজিশনটাকে তুমি পয়েন্ট দিয়ে লোকেট করতে পারছো। আমাকে বাড়িতে বসে ক্যালকুলেশনটা করতে হবে, তুমি কিন্তু তার সামনে যাবে না, তুমি ঘরে শুয়ে বসেই করছো কাজটা। তাহলে পয়েন্ট পার্টিকেল মানে হচ্ছে এইটা। ফার্স্ট কথা হচ্ছে, তুমি যদি পয়েন্ট দিয়ে প্লেস করতে না পারো তাহলে কিন্তু তুমি স্টাডি করতেই পারবে না, সম্ভব না। পয়েন্ট নাম্বার 2, যে স্পেসটার মধ্যে তুমি আছো, এই যে বোর্ডের মধ্যে ছবিটা আঁকছি বা কেউ খাতার মধ্যে আঁকছে বা হোয়াট এভার মেবি, সেই স্পেসটাকে আমি বলবো, একটু মুছে দিচ্ছি এই জায়গাটা, আচ্ছা দাঁড়াও একটু নিয়ে আসি এটা। সেই স্পেসটাকে আমি বলবো, এই তোমার অঙ্কগুলো করে না, সবাই করছে কিন্তু, সেই স্পেসটাকে আমি বলবো ইউক্লিডিয়ান স্পেস। নাম শুনে ঘাবড়ানোর কোনো ব্যাপার না, ইউক্লিডের নাম তোমরা সবাই শুনেছো। ইউক্লিডে কিছু জ্যামিতির অ্যাক্সিওমস আছে, থিওরেমস আছে, যেমন ধরো একটা ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এমন স্পেসের মধ্যে আমরা কাজটা করছি বা আছি যেখানে ইউক্লিডের এই জ্যামিতির ব্যাপারগুলো ইউ ক্যান অ্যাপ্লাই দিস থিওরেমস। তার মানে সোজা কথা, তুমি যদি ফুটবলের মধ্যে একটা ফুটবল তোমার ধরো আছে, তুমি সেখানে এই ট্রায়াঙ্গেলটাকে আঁকছো, তুমি কিন্তু সাম আপ কোনোদিন 180 ডিগ্রি পাবে না, সম্ভব না পাওয়া। তার মানে এমন স্পেসের মধ্যে তোমায় কাজ করতে হবে যে স্পেসটা ইউক্লিডিয়ান স্পেস হয়। সেই স্পেস টাইম জিনিসটা চেঞ্জ হয়ে যাবে গেলে পরে, যখন তুমি রিলেটিভিটি পড়বে আবার গিয়ে। মানে নিউটনিয়ান মেকানিক্সটা কোথায় কোথায় গিয়ে ফেল করে সেটাও কিন্তু দেখার জায়গা। এই এক একটা পয়েন্ট ফেল করবে, নতুন নতুন সাবজেক্ট তৈরি হবে ফিজিক্সে। তাহলে আবার বলছি, এমন জায়গায় আমি কাজটা করব যেখানে ইউক্লিডের সমস্ত জিওমেট্রিক্যাল অ্যাক্সিওমস গুলো ফুলফিল হয়, তাকে আমি বলবো, সেই স্পেসটাকে আমি বলবো ইউক্লিডিয়ান স্পেস। পয়েন্ট পার্টিকেল, দুটো পয়েন্ট হলো। পয়েন্ট নাম্বার 3, ভীষণ ইম্পর্টেন্ট, রেফারেন্স ফ্রেম। এই কথাটা কিন্তু নিউটন প্রথম দিকেই বলে দিয়েছিল তার ফার্স্ট ল এর মধ্যেই, যে এমন একটা ফ্রেম সবসময় থাকবে যেখানে কি
আমার আমার ল মানে নিউটনস ল অ্যাপ্লিকেবল হবে। ফ্রেমটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, ইনার্শিয়াল ফ্রেম, নন ইনার্শিয়াল ফ্রেম। আমি সেটার মধ্যে ডিটেলসে এখনই ঢুকছি না, কারণ সেটা থ্রুতে আমি ক্লাসিক্যাল মেকানিক্স আমাদের যে সাবজেক্টটা টপিকটা থার্ড ইয়ারে ফিজিক্সে, সেটা থ্রুতে ঢুকবো না আমরা। রেফারেন্স ফ্রেমে একটা টপিক নিউটনস ফার্স্ট ল পড়তে গেলে, it is a frame where Newton's laws are valid, a frame which moves with which remains কি বলবো এটাকে, যে কনস্ট্যান্ট, যে স্থির আছে সে স্থিরই আছে, আর না হলে if it is a moving frame then it will move with a constant speed. হ্যাঁ, ফ্রেম বলতে কিন্তু তুমি সিম্পলি বোঝাচ্ছ কি তিনটে অ্যাক্সিস, আর কিছু। তার মানে তোমাকে যদি কোনো একটা পার্টিকেল এখান দিয়ে মুভ করছে, এই আমার হাতের এই পয়েন্টটা এগিয়ে 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 যাচ্ছে, আর তুমি এখানে বসে আছো, তোমার রেসপেক্টও তুমি মাপতে পারো, কিন্তু ইন দ্যাট সেন্স তোমার ফ্রেমটা, তোমার কাছে যে জিনিসটা আঁকা হয়েছে এই তিনটে অ্যাক্সিস, আর এই পার্টিকেলের জায়গায় যে তিনটে অ্যাক্সিস আঁকা হয়েছে, তার দুজনের মধ্যে কিন্তু একটা কনস্ট্যান্ট ভেলোসিটি থাকতে হবে, বা তারা দুজনের রেসপেক্টে কিন্তু স্থির থাকবে। এই ধরনের ফ্রেমকে আমরা বলবো ইনার্শিয়াল ফ্রেম সম্পূর্ণ। তা নিউটনস লটা সিম্পলি ইনার্শিয়াল ফ্রেমের জন্যই ভ্যালিডটা আমরা ইনিশিয়ালি বলে থাকি। নন ইনার্শিয়াল ফ্রেমে কি হয় সেটা পরে আসছি আমি আবার। নাম্বার 4, যেটা নিউটনস ল এর একদম বেসিক, যেটা না মানে এতগুলো কথা বলাটা খুব সত্যি লাস্টে আমার মনে হয় যে বোকামি, কিন্তু বোকামি না, কারণ এরপরে যখন মাস্টার ডিগ্রি আশা করছি পড়বে সব ঠিক হয়ে যাবে, তখন তোমাকে জানতেই হচ্ছে এগুলো। নাম্বার 4টা হচ্ছে, আমাকে একটা কথা বারবার বলেছিলাম যে ইউ নিড দিস থিং আর এজ এ ফাংশন অফ টি, মানে কোথায় কোথায় পার্টিকেলটা গেছে বিভিন্ন টাইমে তোমাকে জানতে হবে সেই আরটা, বা জানতে হবে বিভিন্ন এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো। তার মানে ইউ নিড দ্য ইকুয়েশন। সেই ইকুয়েশনটা কিন্তু নিউটন এবার দিল সেকেন্ড ল এর মধ্যে। আমি আর মুখে বলবো না, সবাই আমরা জানি ওই বাইরে থেকে কিছু একটা অ্যাপ্লাই না করলে পরে ইনার্শিয়ার কোনো চেঞ্জ হয় না, বাইরে থেকে সে অ্যাপ্লাই জিনিসটাকে বলা হয় হচ্ছে ফোর্স। তাই আমরা নিউটনস লটাকে এবার থেকে এইভাবে লিখবো। আর ডিটেলস আমি মোমেন্টাম দিয়ে আর করছি না, সবাই ছোটবেলায় এগুলো পড়েছি আমরা। সিম্পলি আমার কাছে ইকুয়েশনটা হচ্ছে এইটা, মাস অফ দ্য পার্টিকেল d2r, বা এটাকে যদি আমি আরো ভালোভাবে লিখি, ভালো হয় মানে তোমার একটু শিখেই গেছে সবকিছু, তাহলে এত বড় বড় করে আর লিখবো না, জাস্ট ডট দিয়ে লিখলাম, আরো সুবিধা হয় লিখতে। সো দিস, এই কথাটা একটু ইম্পর্টেন্ট এখানটা, এফ এর মধ্যে আমি এক্সটার্নাল লিখেছি, অ্যাকচুয়ালি কিন্তু নিউটন এক্সটার্নাল কথাটা ইউজ করেনি, নিউটন শুধুমাত্র এফ লিখেছিল। এফ বলতে নিউটন বুঝিয়েছিল টোটাল ফোর্স প্রেজেন্ট ইন দ্য সিস্টেম, এটা ইম্পর্টেন্ট কথা। টোটাল ফোর্স দ্যাট দ্য করসপন্ডিং সিস্টেম ইজ এক্সপেরিয়েন্সড, যতগুলো ফোর্স ও এক্সপেরিয়েন্স করছে। এখন দেখো, একটা সিস্টেমের মধ্যে ধরে নাও যদি অনেকগুলো পার্টিকেল থাকে, ভেতরে তারা মারপিট করছে, বা মারপিট করছে না, বা তাদের মধ্যে হয়তো একটা কুলম্বিক ফোর্স আছে, আকর্ষণ বিকর্ষণ চলছে, সেই ফোর্সটাকেও তোমাকে নিতে হবে। আবার বাইরে থেকে তুমি কোনো ফোর্স দিচ্ছ সিস্টেমটার উপর, সেই ফোর্সটাকেও তোমাকে নিতে হবে। এখন আমি তাহলে কেন ফট করে এক্সটার্নালটা লিখে দিলাম, কারণ তখনই থার্ড ল চলে আসে। থার্ড ল এটাও বলেছিল যে অ্যাকশন রিয়াকশন ফোর্স বেসিক্যালি ব্যালেন্স ইচ আদার, আর তাই যদি হয় তাহলে ইন্টারনাল ফোর্স গুলোর কোনো মানে থাকে না, সব ইন্টারনাল ফোর্স ব্যালেন্স হয়ে বেরিয়ে গেছে, তাহলে আমি এটা লিখতে গেলে কোনো বাধা নেই। তুমি এফ এ লেখো, এফ টোটালটাই লেখো, আর শুধু এক্সটার্নাল লেখো, কথা মানেটা একই, কারণ ইন্টারনাল অ্যাকশন রিয়াকশন ফোর্স গুলো ব্যালেন্স হয়ে গেছে। তাও আমি কিন্তু এক্সটার্নাল কথা লিখছি না, আর ফর দ্য টাইম বিং আমি লিখছি হচ্ছে টোটাল ফোর্স এক্সপেরিয়েন্স বাই দ্য সিস্টেম। এবার দেখো ইম্পর্টেন্ট কথা, যে মোমেন্টে ইকুয়েশনটা লিখলাম তুমি বুঝতে পারছো এখানে ডবল ডট আছে, তার মানে অ্যাক্সেলারেশন। সো ইট ইজ এ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তোমাকে যদি সলভ করতে হয় তোমাকে জানতে হবে এই জিনিসটা, তুমি ধরে নাও তুমি জানো। সলভ করা মানেই তোমার কাজটা হচ্ছে এই জিনিসটা পাওয়া, এই যে যেটা বলছিলাম একটু আগেই, সলভ করা মানেই হচ্ছে ইউ ওয়ান্ট টু গেট আর এজ এ ফাংশন অফ টি। তোমাকে দেওয়া আছে অ্যাক্সেলারেশন, তোমাকে পেতে হবে আর বা পজিশন উইথ রেসপেক্ট টু সাম অরিজিন। তার মানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ইন্টিগ্রেট দিস ইকুয়েশন। কতবার করব সবাই জানি আমরা, দুবার করব ইন্টিগ্রেশনটা। প্রথমবার যদি ইন্টিগ্রেশন করি তুমি পাবে হচ্ছে ভেলোসিটি, আর একবার ইন্টিগ্রেশন করো পেয়ে যাবো হচ্ছে পজিশন। এখন কথা হলো, যে মোমেন্টে তুমি ইন্টিগ্রেশন গুলো করছো দেয়ার উইল বি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে প্রথমবার ইন্টিগ্রেশনটা করলে কিছু একটা রেজাল্ট পাওয়া গেল, প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ধরো C1।
আর একবার ইন্টিগ্রেশন করছো, আবার কিছু রেজাল্ট পাওয়া গেল, প্রথম C1টা ছিল তার সঙ্গে একটা টাইম চলে আসবে প্লাস C2। আশা করছি বুঝতে পারছো। এবার একটু হ্যাঁ কি না বলো। এই জয়ব্রত শুনতে পাচ্ছিস? স্যার। জয়ব্রত স্যার। এটা বুঝতে পেরেছিস তো কেন C1 আর C2 টা আসলো? দুবার ইন্টিগ্রেট করছিস, প্রথমবার করলে ভেলোসিটি আসলো, তার সঙ্গে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, আর একবার ইন্টিগ্রেট করছিস পজিশন পেয়ে গেলি, তাহলে C1 এর সঙ্গে টাইম একটা চলে আসবে প্লাস C2। আমি জেনারেল করছি, টিপিক্যাল কোনো কেস ধরছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। এখন এটা ক্লাসে অনেকবার আমি বলেছি, মেন কোশ্চেন মন দিয়ে শোনো এই জায়গাটা, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল মিনিং অফ C1 অ্যান্ড C2? কে বলবে? সায়ক স্যার। বলতো দেখি, C1 আর C2 এই দুটো জিনিসের ফিজিক্যাল মানে কি, কি বোঝাচ্ছে C1 আর C2 টা? তুই কোথা থেকে পাবি এই দুটো ভ্যালু? এই অঙ্কগুলো করে নাও, কয়েকটা অঙ্ক, দুটো অঙ্ক করে নাও। ও পালিয়ে গেল মাঝখান থেকে, দেখ অঙ্ক করছিল। কি কেউ বলতে পারবে? এনিবডি? স্যার স্যার বলবো? বলো তমজিৎ। স্যার স্যার এখানে C1টা হচ্ছে স্যার এখানে মানে যেহেতু স্যার এখানে C1টা আর ডটের সাথে আছে, তো স্যার এখানে এবার স্যার মানে এখানে আর ডটটা যেহেতু একটা মানে সামথিং অফ ফাংশন অফ T প্লাস C1, তো স্যার এখানে C1টা একদমই আমি মনে করে লিখলাম এই জিনিসটা, এটা লিখবো তো এখানটা। হ্যাঁ হ্যাঁ, তো স্যার মানে এখানে টাইমের একটা ফ্যাক্টর হ্যাঁ থাকে, তো স্যার এখানে মানে যেহেতু C1টা যেহেতু এখানে অ্যাডেড আছে, তার মানে নিশ্চয়ই এখানে একটা মানে ইনিশিয়াল একটা মানে ভেলোসিটি মানে আছে, প্রেজেন্ট আছে। ও বলে দিয়েছে, এবার তুই এবার আমি সবার জন্য বলছি, তুমি যখনই ইন্টিগ্রেশনটা করছো এই লাইন থেকে এখানটা, তুমি এখানে ইন্টিগ্রেশন করছো টাইমের রেসপেক্টে, তুমি এফ টোটাল ডিটি করলে, ধরে নাও আমি সিম্পলি করছি একদম মানে ডিটেলসে না বুঝে। তুমি যখন ইন্টিগ্রেশনটা করছো, করার পর তুমি দেখলে এই ইন্টিগ্রেশনটা করলে রেজাল্টটার মধ্যে একটা টাইম ফ্যাক্টর থাকলো আর C1টা আসলো। তোকে যদি এখন C1টা পেতে হয়, তোকে কিন্তু এই ফ্যাক্টরটাকে জিরো করতে হবে। যেই তুই জিরো করলি তখন C1টাকে তুই আর ডটের রেসপেক্টে পেয়ে গেলি। কেন কাজটা করছি? কারণ আর ডট বলতে কিন্তু আমি জানি আর ডট মানে ভেলোসিটি, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে যে কনস্ট্যান্টটা পাওয়া গেল C1টা, তাকে আমি একটা ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে রিলেট করতে পারছি। অঙ্কটা তো করলে শুধু হবে না, আমি তো অঙ্ক না ফিজিক্স পড়ছি তো এখানটা। তাহলে C1টাকে তুই যদি ভেলোসিটি বলে দিস, তুই পেয়ে যাচ্ছিস এখান থেকে। তার মানে এবার তুই কোনোভাবে যদি এটাকে জিরো করে দিতে পারিস, তাহলে C1টাকে তুই এটার টার্মসে লিখতে পারছিস। এখন জিরো করলে পরে দেখো, একটা ইকুয়েশনে তুমি কোনো একটা কিছুকে ফট করে জিরো করে দিলে, তাহলে তো ইকুয়েশনের দুদিকে তোমাকে জিরো টাইম ইকুয়াল টু জিরোটাকে আনতে হবে। তা তোমাকে যদি টি ইকুয়াল টু জিরো তুমি সব জায়গাতে বসাও, তাই তোমাকে বাঁ দিকেও থাকলো হচ্ছে এই জিনিসটা টি ইকুয়াল টু জিরো। এইখানে এই ফ্যাক্টরটা জিরো হয়ে গেল, ইন্টিগ্রেটেড ফ্যাক্টরটা, আর C1টাকে তুমি এবার পেয়ে গেলে রেজাল্ট কত হচ্ছে। বোঝা যাচ্ছে কি বলছি? বাঁ দিকে তুই প্রথম কথা তুই এটাকে জিরো করছিস, এটাকে জিরো করার একটাই উপায় কি, যে টাইম ফ্যাক্টরটা আসছে টাইমটাকে তুই জিরো বসিয়ে দে। তুই তো এফটাকে জিরো করতে পারবি না, যে রেজাল্টটা আসলো তার মানে টাইম থাকলো, টাইমটাকে জিরো করে দে। টাইমটাকে জিরো করে দেওয়া মানে তুমি পৌঁছে যাচ্ছ ইনিশিয়াল অবস্থায়। তার মানে তোমাকে এই ভ্যালুটাকে পেতে হবে কোথায়? যখন টাইমটা জিরো ছিল, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি। অর্থাৎ C1টা বোঝাচ্ছে কি? ইনিশিয়াল ভেলোসিটি। সোজা কথা, আর বেশি কথা বলছি না। একইভাবে তোমাকে যদি C2টাকে পেতে হয়, তোমাকে আবার টাইমটাকে জিরো করলে, তখন এইবার যে আরেকবার ইন্টিগ্রেশনটা হচ্ছে এই ফ্যাক্টরটা আবার জিরো হয়ে গেল টাইম থাকলে পরে। বা এমনিতে কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্ট থাকলে অসুবিধা নেই কোনো, আমার কনস্ট্যান্ট নিয়ে আমার কোনো প্রবলেম নেই, টাইম থাকলে তাকে জিরো করে দিতে হবে। তাহলে এই ফ্যাক্টরটা কনস্ট্যান্ট বা টাইম আছে, টাইমটাকে জিরো করে দেবো, T0 বসা, C1 জিরো হয়ে যাচ্ছে। তাহলে C2 পেয়ে গেলি তুই কিভাবে? আর ভেক্টর এট T ইকুয়াল টু জিরোতে তুই C2টাকে পেয়ে গেলি। কিন্তু আর ভেক্টর এট T ইকুয়াল টু জিরো মানে কি? আর মানে হচ্ছে পজিশন, আর T0 মানে ইনিশিয়াল, তার মানে ইনিশিয়াল পজিশন। তাহলে আমি যদি সামারাইজ করি, পুরো ব্যাপারটাকে দাঁড়াচ্ছে যে তুমি এই ইকুয়েশনটাকে তখনই সলভ করতে পারবে, অর্থাৎ মন দিয়ে জায়গাটা এবার দেখো, তার মানে তুমি কিন্তু সলভ করে তুমি পেয়ে গেলে এরকম একটা ফাংশন, তখনই তুমি পেলে
যখন তুমি এই দুটো জিনিসকে পেয়ে যাচ্ছ, C1 আর C2 যখন নোন হচ্ছে, তার মানে C1 মানে কি ইনিশিয়াল ভেলোসিটি, C2 মানে কি ইনিশিয়াল পজিশন। তার মানে যতক্ষণ তুমি ইনিশিয়াল ভেলোসিটি ইনিশিয়াল পজিশন জানো, তার মানে তুমি একটা কমপ্লিট সলিউশন পেলে অফ দ্য পার্টিকেল, পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাজ এ ফাংশন অফ টাইম। তার মানে এবার তুমি ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট সময়টা বসাও, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তুমি ডিফারেন্ট আর পেয়ে যাচ্ছ। সব আর গুলোকে তুমি জয়েন করতে করতে যাও, তুমি পেয়ে যাবে কি ট্র্যাজেক্টরি অফ দ্য পার্টিকেল বা লোকাস। এই হলো বেসিক প্রেসক্রিপশন। তাহলে আমি যে ছবিটা প্রথম দিকে এঁকেছিলাম যে একটা সোর্স আছে, সোর্স মানে হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনটা, তার মানে কিন্তু এই জিনিসটা। সেটা জানা মানেই কিন্তু তুমি ইকুয়েশন অফ মোশনটাকে সলভ করলে তুমি কোথায় থাকবে পার্টিকেলটাকে বলতে পারছো। এই হচ্ছে কিন্তু আমার নিউটনিয়ান মেকানিক্স এর বেসিক ক্রাইটেরিয়া বা ক্লাসিক্যাল মেকানিক্স এর বা যে কোনো মেকানিক্স এর। মানে দেখো কি সুন্দর ব্যাপারটা, কোয়ান্টাম মেকানিক্সে গিয়ে, আমি শুধু ক্লাসিক্যাল বলছি না আজকে, কোয়ান্টাম মেকানিক্সে গিয়ে কিন্তু এখানে এই প্রবলেমটা প্রথম দেখা দিল যে ইনিশিয়াল কন্ডিশন তুমি জানো, তা সত্ত্বেও তুমি ফাইনালটা বলতে পারছো না। মনে আছে? একটু বলি মাঝখানে ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা। এখানে লাইটের সোর্স আছে, যখন তুই এই স্লিটটাকে বন্ধ রেখেছিস তখন কিরকম প্যাটার্ন দেখবি বল? স্যার তখন দেখা যাবে স্যার হ্যাঁ বল। স্যার তখন দেখা যাবে হচ্ছে স্যার মানে যেটা স্যার হচ্ছে মানে ইয়ে স্লিট দিয়ে যে মানে লাইনটা যাবে ওর স্যার একদম মানে সেন্টারে স্যার ইয়ে মানে সবচেয়ে ব্রাইট, আর হচ্ছে আস্তে আস্তে স্যার ওটা মানে ডিক্রিজিং ওয়েতে মানে কমতে থাকবে ইলুমিনেশনটা। তার মানে একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখা যাবে, ডিফ্র্যাকশন প্যাটার্ন। হ্যাঁ স্যার। এবার ডিফ্র্যাকশন প্যাটার্ন মানে সেটা তো কোনো একটা পয়েন্টে লোকালাইজ না, ছড়িয়ে ছিটিয়ে আছে প্যাটার্নটা, তাই না, পুরো স্ক্রিন জুড়ে। এবার তুই দেখ কোথা থেকে লাইটটাকে ছেড়েছিলি, লাইট যদি বলে থাকিস যে কালেকশন অফ ফোটনস, পার্টিকেল নেচার তুই যদি ভাবিস, তাহলে কোত্থেকে তুমি ফোটনটাকে ছেড়েছো, ইনিশিয়াল কন্ডিশন তুমি জানো। নিউটন বলছে তুমি যদি ইনিশিয়াল কন্ডিশন জেনে থাকো, তাহলে তো আমার ইকুয়েশনটাকে সলভ করো, তুমি ফাইনালি কোথায় থাকবে তুমি বলতে পারছো। তার মানে ফাইনালি ও এই রাস্তা দিয়ে গিয়ে ঠিক কোন স্পটে গিয়ে ধাক্কা মারবে তো জানা উচিত। এইখানে তো গন্ডগোল, তুই তো এক্স্যাক্টলি কোন স্পটে বলতে পারছিস না। তুই দেখছিস যখন তুই এই স্ক্রিনটাকে তুই দেখছিস অনেকটা জায়গা জুড়ে আলোটা আছে, তার মানে তোকে বলতে হচ্ছে যে ফোটনটা গিয়ে এখানেও ধাক্কা মেরেছিল, বা হয়তো এখানেও ধাক্কা মেরেছিল, বা হয়তো এখানেও ধাক্কা মেরেছিল, এবং কালেকশনটার মধ্যে হয়তো অনেকগুলো ফোটন আছে, কে যে কোথায় গিয়ে ধাক্কা মেরেছে তার কোনো গ্যারান্টি নেই। অথচ সবগুলো ফোটন কিন্তু একই ইনিশিয়াল কন্ডিশন থেকে জার্নি শুরু করেছিল। বোঝা যাচ্ছে কি বলছি? সবার কিন্তু ইনিশিয়াল কন্ডিশন এক, তাই তো সবার ফাইনাল কন্ডিশনও এক হতে হবে অ্যাকর্ডিং টু নিউটনস ল। এই দেখ নিউটন কিন্তু এখানে ফেল করে গেল। তখন কিন্তু তোর একটা নতুন মেকানিক্স দরকার হচ্ছিল আবার। যতবার নিউটনস ল অদ্ভুত, নিউটনে এখানে ক্রেডিট দিই আমি, ও লটার জন্য না, ও ফেলিওর অফ হিজ ল এর জন্য। যতবার ল বিভিন্ন ভাবে ফেল করেছে, বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে। যাক, আমি আবার কোয়ান্টামে পরে আসছি, ক্লাসিক্যালটা যেহেতু পড়ছি আপাতত। সো এইটা গেল আমার বেসিক প্রেসক্রিপশনটা, যে আমি ট্র্যাজেক্টরি বা পার্টিকেলটার পাথটা আমি জানতে পারি। এই তিনটে পয়েন্ট মানে পয়েন্ট পার্টিকেল, ইউক্লিডিয়ান স্পেস, আর well defined trajectory with the initial condition, if we know, then we can say that we can easily figure out or easily can talk about the trajectory of or we can study the motion of the macroscopic body of a large object easily, যাকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স বলছি। হ্যাঁ, এই যখন লাইটের কোয়ান্টাম ডোমেনে আমি গেলাম ফর ইলেকট্রন ফর প্রোটন, এই পয়েন্ট নাম্বার 3টা গেল ভেঙে। যখন তুমি যাবে হচ্ছে স্পেস টাইমের মধ্যে, মানে তুমি সত্যি করে তুমি গ্রহ নক্ষত্রের কাছে যদি যাও, তখন তুমি দেখবে যে এই ইউক্লিডিয়ান স্পেস এই পয়েন্টটা যাবে ভেঙে। এরকম আস্তে আস্তে অনেকগুলো পয়েন্ট নষ্ট হতে থাকবে, তখন নতুন নতুন মেকানিক্স বা নতুন স্টাডি অফ সাবজেক্ট আমার দরকার হবে। কিন্তু বাসট্রামের জন্য বা সিম্পল পেন্ডুলামের জন্য বা আমার তোমার জন্য, তাদের জন্য যে এরকম একটা প্রবলেম এই তিনটে ল থেকে হতে পারে, এটা কিন্তু কেউ ভাবতে পারেনি, যেটা এবার আমরা দেখবো। কিরকম দেখবো? আমি একটা সোজা এক্সাম্পল দিই। দেখো, তুমি ধরে নাও যে, দেখো নিউটন যখন এই লটা লিখেছিল, নিউটন কিন্তু সোজা কথা বলে দিয়েছিল যে আমার লটা শুধুমাত্র অ্যাপ্লাই হবে ইন ফর রেক্টিলিনিয়ার মোশন। এই কথাটা কিন্তু ওর বইয়ে লেখা ছিল প্রিন্সিপিয়াতে। রেক্টিলিনিয়ার মোশন মানে
যে স্ট্রেট লাইনে মুভ করছে, তার মানে দ্যাট ল ইজ অনলি ভ্যালিড ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তার মানে তুমি যে লটা লিখেছো যে এফ টোটাল ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, এই লটাকে একমাত্র এইভাবে ভেঙে লিখতে পারো তুমি, এফ ওয়াই ইকুয়াল টু এম ওয়াই ডট, এফ জেড ইকুয়াল টু এম জেড ডট। তুমি কোনোদিন স্ফেরিক্যাল পোলার বা সিলিন্ড্রিক্যাল পোলারে তুমি ওই কস থিটা সাইন থিটা আনতে পারবে না, এটা নিউটন বলেই দিয়েছিল, কিছু করার নেই তোমার। তাই যদি হয়, তার সঙ্গে সঙ্গে এটাও বললো যে তাতে কোনো অসুবিধা হবে না, তুমি এই ফ্রেমেই লিখবে, এই কার্টেসিয়ান সিস্টেমে লিখবে, তোমার সব সিস্টেমের অ্যান্সার তুমি পেয়ে যাবে। দেখা যাক পাই কিনা। ধর যে একটা পার্টিকেল ঘুরছে একটা সার্কুলার পাথ, সার্কুলার পাথে যখন ঘুরে আমরা সবাই জানি একটা ফোর্স অ্যাপ্লাই হয়, তাকে বলি আমরা সেন্ট্রিপেটাল ফোর্স, অভিকেন্দ্র বল। সেটা কোন দিকে কাজ করে? টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে সেই ফোর্সটা রেডিয়াল ডিরেকশনে আছে, তাহলে তুই আর এক্স ওয়াই জেড না লিখে আমি জাস্ট কম্পোনেন্টলি লিখছি এফ আর, আমি কোনো সাইন থিটা কস থিটা আনবো না। তাই যদি হয় এফ আর এরকম একটা ডিরেকশনে আছে, আমি রেক্টিলিনিয়ার মোশনের কথা ভাবছি, তাহলে আমি লিখবো এখানে এম আর ডবল ডট। দেখো এক্স এর জন্য এক্স ডবল ডট এসছে, ওয়াই এর জন্য ওয়াই ডবল ডট এসছে, জেড এর জন্য জেড ডবল ডট এসছে। আর নিউটন সঙ্গে সঙ্গে এটাই বললো যে যখন তুমি যেরকম ছবি পাবে সেই রকম সিম্বলটা এখানে শুধু ইউজ করো। তাহলে তুমি রেডিয়াল ডিরেকশনে ফোর্স দেখছো, তাহলে আর লেখো, তাহলে এফ আর লিখলাম, এম আর ডবল ডট লিখলাম। এবার তুই ভাব, সেন্ট্রিপেটাল ফোর্স ইজ এ নন জিরো ফোর্স, তার মানে এফ আর ইজ নট ইকুয়াল টু জিরো, এম নট ইকুয়াল টু জিরো, তার মানে হচ্ছে আর ডবল ডট নট ইকুয়াল টু জিরো। যদি অ্যাক্সেলারেশন জিরো না হয়, তার মানে দাঁড়াচ্ছে যে ভেলোসিটি কি পাচ্ছিস যদি ইন্টিগ্রেট করিস, তাহলে এটা পাবি অ্যাজ এ ফাংশন অফ টাইম। আর তাই যদি হয় তাহলে আরেকবার তুই ভেলোসিটিটাকে ইন্টিগ্রেট কর, তুই পেয়ে গেলি পজিশন অ্যাজ এ ফাংশন অফ টাইম। তাতে কোনো অসুবিধা কিন্তু না হওয়ার কথা, কিন্তু মন দিয়ে দেখ, পার্টিকেলটার পজিশন তুই ক্যালকুলেট করছিস কিন্তু রেডিয়াল ডিরেকশনে, মাথা, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আর তুমি এফ আর লিখেছো, তুমি যদি এফ এক্স লিখতে তুমি এক্স বার করতে, এফ ওয়াই লিখতে ওয়াই বার করতে, তাহলে এফ আর যখন লিখছো তোমাকে আর বার করতে হবে কোন ডিরেকশনটায়? রেডিয়াল ডিরেকশনে। তাহলে আমাকে অ্যান্সার কি বলছে? রেডিয়াল ডিরেকশনে যে পজিশনটা সেটা টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ করছে। রেডিয়াল ডিরেকশনে পজিশন বলতে কি বোঝাচ্ছে? রেডিয়াস অফ দিস সার্কেল। এবার তা কি হতে পারে একটা সার্কেলের রেডিয়াস পজিশনের সঙ্গে টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে? এটা সম্ভব কোনোদিন? হ্যাঁ কি না বল, এবার সবাই মাইক্রোফোনটা খোল। না স্যার। না স্যার। বুঝতে পারলি প্রবলেমটা কোথায় থাকছে? তুই কিন্তু এক্স ওয়াই জেড দিয়ে লিখেছিলি, সেই সূত্রটাকে আর দিয়ে লিখতে হচ্ছে। আর দিয়ে লেখা মানে তোমাকে পজিশনটা এইদিকে ক্যালকুলেট করতে হবে, তুমি তো ওদিকে পজিশন বার করতে পারবে না ট্যানজেনশিয়াল, না হবে না। ওই তোমাকে প্রভিশন দেওয়া হয়নি, তোমাকে করতে হবে ওইদিকে, তুমি ওদিকেই লিখেছো। তাই যদি হয় তাহলে এই রেডিয়াসটা হয়ে গেল ফাংশন অফ টাইম, তাহলে সার্কেলটা এরকম করে কমছে বাড়ছে, এই তো। তাহলে একটা ভুল রেজাল্ট তুমি পাচ্ছ। কেন ভুল রেজাল্ট পাচ্ছ? কারণ নিউটন তোমাকে বলেছিল যে মাই ল বা দ্য ফর্ম অফ মাই ল is will only give the correct result if the coordinate system is rectangular Cartesian coordinate system. সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। তার মানে ক্লাসিক্যাল মেকানিক্স হোক, কোয়ান্টাম হোক, যাই হোক না কেন, আমি ক্লাসিক্যালি পড়ছি আপাতত বড় ধরনের জিনিসপত্র, তারা যদি এবার ঘুরতে শুরু করে বা অন্য কোনো কোঅর্ডিনেট সিস্টেম যদি আমি অ্যাপ্লাই করে ফেলি, মানে অন্য কোনো সিমেট্রি যদি সিস্টেমটার মধ্যে থাকে, সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, স্ফেরিক্যাল সিমেট্রি, you cannot apply Newton's